জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় উন্নয়ন অংশীজনদের কাছে $2 বিলিয়ন সহায়তা চাইল বাংলাদেশ। ব্যবস্থাপনার চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী। ফিলিং স্টেশনে ভোগান্তি কমছেই না, ফুয়েল পাস নিয়েও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আগামী 2 মাসে তেলের সংকট হবে না বললেন সচিব। বাংলাদেশের পরিকল্পনার পক্ষে বিশ্বব্যাংক, IMF, মিলেছে সহযোগিতার আশ্বাস ওয়াশিংটনে অর্থমন্ত্রী। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, আমাদের ম্যানিফেস্টো ইশতেহারে যেটা বলা হয়েছে, এটার সাথে তারা অ্যালাইন। ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলায় $2 বিলিয়ন প্রয়োজনের কথা অংশীজনদের কাছে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস সামিটে অংশ নিয়ে তিনি একথা বলেন। অধিবেশনে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন তারেক রহমান। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির পরিচালনায় অনুষ্ঠিত হল এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস সামিট। এতে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ, ভারত সহ 14টি দেশের সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। অধিবেশনে ছিলেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও। সংসদ সচিবালয়ের দফতর থেকে সম্মেলনে অংশ নেন তারেক রহমান। তুলে ধরেন বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র। Excellencies, the energy crisis has already disrupted Bangladesh's economy. In response, we have taken a range of short-term measures to contain the impact. These include demand-side management through rationing of government office and market hours. পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলায় $2 বিলিয়ন প্রয়োজনীয়তার কথা অংশীজনদের কাছে তুলে ধরেছেন। তো গভর্নমেন্ট অফ জাপান মনে করছে যে একটা কালেকটিভ এশিয়া প্যাসিফিক বা এশিয়া সেন্ট্রিক অ্যাপ্রোচ থাকা দরকার এই এনার্জি ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্লোট করেছেন এই সামিটে বাংলাদেশ নিডস $2 বিলিয়ন, অ্যারাউন্ড $2 বিলিয়ন ইন্টারন্যাশনাল পার্টনারদের কাছ থেকে। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় অ্যাজেকের আওতায় থাকা দেশগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান উপদেষ্টা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি পাওয়া এখন যেন এক কঠিন পরীক্ষার নাম। ডিজিটাল ফুয়েল পাস হাতে থাকলেও তেল পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। রেশনিং ব্যবস্থাপনায় পাসধারীরা পাচ্ছেন 1000 টাকার আর পাস ছাড়া মিলছে 500 টাকার জ্বালানি, যার প্রভাব পড়েছে নগর জীবনের স্বাভাবিক গতিতে। যদিও পাম্প কর্তৃপক্ষ বলছে মজুদ আছে পর্যাপ্ত। এদিকে আগামী 2 মাসে জ্বালানির কোনো সংকট হবে না বলে আশ্বাস দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ডিজিটাল ফুয়েল পাস হাতে আছে, কিন্তু ঘড়ির কাঁটা যেন থমকে গেছে পাম্পের সামনে। রাজধানীর ফিলিং স্টেশনগুলো যেন এক ধৈর্যের পরীক্ষা কেন্দ্র। পাস থাকলে 1000, না থাকলে 500 টাকার তেল, এই রেশনিংয়ে ধীর হয়ে গেছে নগরীর চাকা। সামান্য জ্বালানির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। সকাল 7টায় এখানে লাইন দিছি, এর মধ্যে তেল পাচ্ছি না। নাকি সম্ভব রাশিয়ার করি, সারাদিন শেষ, সংসার কিভাবে চলবে? 9টার থেকে এই সিরিয়ালে যে দাঁড়াইছি, আমার সামনের গাড়ি একটাও কিন্তু যাইতেছে না ভাই, এখন এই ভোগান্তির ভিতরেই আছে। অন্য অন্য যেগুলো পাম্প আছে সেগুলোতে সবগুলোতেই দিত কম আর বেশি, তাহলে হয়তো এই সংকটটা এত সিরিয়াল থাকতো না। অপেক্ষার ক্লান্তি বাড়লে তুচ্ছ ঘটনাতেই শুরু হচ্ছে বাকবিতণ্ডা, কখনো তা গড়াচ্ছে হাতাহাতিতে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন পাম্প কর্মীরা। পাম্প কর্তৃপক্ষ বলছে তেলের মজুদ পর্যাপ্ত, তবে শৃঙ্খলা বজায় রাখতে চালু করা হয়েছে রেশনিং পদ্ধতি, যা গ্রাহকদের অসন্তোষ কমাতে পারছে না। রেশনিং সিস্টেমে তেলটা দেওয়া হয়, ডিপো থেকেও দেওয়া হয়, গ্রাহকদের যে পরিমাণ চাহিদা এটা পূরণ করতে পারবো। এদিকে আগামী 2 মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আমি তখন বলেছি যে আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না।
একই কথা এখনো আপনাদেরকে বলছি। তিনি জানান এখন পর্যন্ত 5,42,236 টন জ্বালানি জব্দ ও অবৈধ মজুত করায় 45 জনের কারাদণ্ড হয়েছে। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা অর্থনৈতিক পরিকল্পনাগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নীতি গ্রহণ করবে বিশ্বব্যাংক ও আইএমএফ। ওয়াশিংটনে চলমান বসন্তকালীন বৈঠকে সংস্থা দুটির ঊর্ধ্বতনদের সাথে আলোচনার পরে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের পরিকল্পনাগুলো পছন্দ করছে দাতা সংস্থাগুলো, আর তাই আগামীতে যথাযথ আর্থিক সহায়তা আশ্বাসও মিলেছে। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 4.7%, এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ এর চলমান বসন্তকালীন সভার দ্বিতীয় দিনে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট V20 বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় বিশ্বব্যাংকের সহযোগিতা বৃদ্ধির তাগিদ দেন। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমাদের যে প্রোগ্রাম, আমাদের ম্যানিফেস্টো ইশতেহারে যেটা বলা হয়েছে, এটার সাথে তারা অ্যালাইনড, এবং কোনো জায়গায় যদি কোনো বিচ্যুতি থাকে তারা দে উইল বি হ্যাপি যে ওইটাও তারা আমাদের ম্যানিফেস্টোর সাথে অ্যালাইন হবে, বিকজ ওরা আমাদের ইশতেহারটা ম্যানিফেস্টো পছন্দ করেছে। সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। এছাড়া আইএমএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বেশ কিছু আলোচনায় অংশ নেন তিনি। পরে অর্থমন্ত্রী জানান, বিএনপি সরকারের আর্থিক পরিকল্পনাগুলো প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক মহলে। ক্রিয়েটিভ ইকোনমি একটা ইস্যু যেটা বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল, এটা একটা নতুন ভিন্ন ধর্মী একটা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এটা একেবারে একটা ভিন্ন ধর্মী একটা বিষয় প্রোগ্রাম, যেটা আমরা আমাদের ইশতেহারে বলেছি, এটাও তারা ভীষণভাবে পছন্দ করেছে। অর্থমন্ত্রী আরো বলেন, আগামীতে বাংলাদেশের নেয়া কর্মসংস্থান বান্ধব কর্মসূচিগুলোতেও সহযোগিতা বাড়বে বিশ্বব্যাংক ও আইএমএফ এর। কর্মসংস্থানের জন্য যে বিভিন্ন সেক্টর ওয়াইজ যে ইনভেস্টমেন্টগুলো আছে এবং যেখানে কর্মসংস্থানগুলো হবে, এগুলো আমরা ডিসকাস করেছি এবং এগুলো তারা সমর্থন করছে। এছাড়া সরকারের নেয়া পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ ভালো প্রবৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। হোসেন শাহাদাত, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশের বিমা খাতকে প্রযুক্তি নির্ভর করে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হলো লাবাইট ইনসিকিউর টেক কোম্পানি লিমিটেড সফট লঞ্চ। দেশের প্রথম এআই পাসওয়ার্ড ইন্স্যুরেন্স ইকিউআইসি সমৃদ্ধ অল ইন ওয়ান ইনসিওর টেক প্ল্যাটফর্ম হিসাবে এই উদ্যোগটি ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনুষ্ঠানে ল্যাবেট গ্রুপের এমডি শাকিব শামীম সহ আরও উপস্থিত ছিলেন গ্রুপের ডিরেক্টর ডক্টর সুচরিতা আহমেদ ও ল্যাবেট ক্যান্সার হাসপাতালের চিকিৎসকবৃন্দ এবং ল্যাবেট ইনসিওরটেকের সিইও শরীফ মোহাম্মদ আবিদ সহ স্বনামধন্য ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর কর্মকর্তাবৃন্দ। রাজধানীর বনানীতে 11 তলা ভবনে 11 তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। সেখানে আছেন সহকর্মী শিহাব জাহিদ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে? কি অবস্থা সেখানে একটু জানাবেন আমাদের। দেখুন, বনানীর 12 নম্বর রোডের 44 নম্বর যে বাসাটি আমার ঠিক পেছনে, সেই বাসাটির 8, 9 এবং 10 যেই ফ্লোর রয়েছে সেখানে কিন্তু একযোগে আগুন লেগেছে, এরকমটি ফায়ার সার্ভিস আমাদেরকে কিছুক্ষণ আগেই জানিয়েছেন এবং বলেছেন যে এই 3টি ফ্লোরের যে কোনো একটি ফ্লোরেই এই আগুনের সূত্রপাত হয়েছে, সেখান থেকেই হয়তো বা 3টি ফ্লোরে ছড়িয়েছে। আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে কর্মযজ্ঞ সেটি কিন্তু চলছে। ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত এখানে 6টি ইউনিট কাজ করছে এবং প্রথমে কিন্তু 2টি ইউনিট ছিল, তাদের সাথে যুক্ত হয় পরে আরও 4টি এবং আরও একটি ইউনিট পরে আসে, তবে সেটি কিন্তু বিকল হওয়ার কারণে সেটি কাজ করতে পারেনি। আর আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আমরা দেখেছি যে এই জায়গাটিতে যে আগুনের যেই পরিস্থিতি সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক অবস্থা। বাইরে থেকে কোনো আগুন দেখা যাচ্ছে না। ফায়ার সার্ভিসের যেই কর্মীরা রয়েছেন তারা কিন্তু দিব্যি তাদের কাজ করছেন এবং ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা সেই বিষয়টি তারা এখন পর্যবেক্ষণ করছেন। যেহেতু বাইরে থেকে কোনো আগুন এবং ধোঁয়া দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে বলা যাচ্ছে যে আসলে ভেতরে আগুনের পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক অবস্থায় এসেছে এবং এটি অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায়, কিন্তু আমরা এটা সরাসরি বলতে পারছি না, কারণ ফায়ার সার্ভিস যখন অফিসিয়ালি আমাদেরকে জানায়
জানাবেন যে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে, তখনই আসলে আমরা বলতে পারবো যে এটি এখন নিয়ন্ত্রণে। আমরা দেখছি যে চারপাশে কিন্তু ফায়ার সার্ভিস এবং প্রশাসনের তৎপরতা সেটি কিন্তু রয়েছে, এবং ফায়ার সার্ভিসের যে দমকল বাহিনী রয়েছে তাদের পাইপ দিয়ে তারা কিন্তু প্রাস উঠিয়েছেন এবং সেই জায়গা থেকে আগুন অনেকটাই নির্বাপনে নিয়ে এসেছেন তারা। এবং এখানে 6টি ইউনিটের 6টি কিন্তু সচল ছিল এবং তারা কাজ করেছে। এবং আরেকটি বিষয় যদি জানতে চাই, এই যে 3টি ফ্লোর রয়েছে, সেই 3টি ফ্লোরে কিন্তু 3টি কাপড়ের যেটি আমরা শোরুম বলি আসলে, 3টি শোরুম রয়েছে এবং সেখানে এই আগুনের সূত্রপাত হয়েছে। এবং কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেটি কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও আমাদের জানানো হয়নি, তবে তারা ধারণা করছে যে ইলেকট্রিক শক সার্কিট থেকে আসলে হতে পারে। এই ছিল আসলে বনানী থেকে সবশেষ। ধন্যবাদ জাহিদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।